আরজি করকে ধামাচাপা দেওয়া হয়েছে প্রথমত স্টেট লেভেলে। সেই স্টেট লেভেলের মধ্যে কারা কারা যুক্ত, দুটো একটা লোকে চেষ্টা করেছিল, অ্যানোনিমাস ওই অডিও টেপ কিছু এসছিল, যেটা আমাদের এই তৃণমূলের এখন ডিম খাওয়া লোকেরা তারা মোটামুটি সমস্তগুলোকে ফেক ভিডিও হ্যানা ত্যানা বলে, ওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফেক ছিল না। একজন বোধহয় ডাক্তার আর একজন নার্স ওই সিকোয়েন্স কতগুলো রেকর্ড করে রেখেছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে সেই ফোনগুলো জমা দিয়ে সেই অরিজিনাল ভিডিও ডিলিট করা। সেই ন্যাশনালের কনভেনশনে আমি চাঁচা ছোলাভাবে বলেছিলাম যে সেই পুরো ব্যাপারটা একটা প্রহসন, এই পুরো প্রহসনটা হচ্ছে ব্যাপারটাকে ধামাচাপার জন্যে। পরে সুপ্রিম কোর্টে আমার ট্রান্সলেশনটা আমার এখনও আছে আমার কাছে, সেই এফিডেভিটের কপি আপনার কোনো উদ্দেশ্য নেই। এবং এই সুপ্রিম কোর্টের যে প্রথমত তৃণমূল গভর্নমেন্ট ধামাচাপা দিল, তারপর সুপ্রিম কোর্ট ধামাচাপা দিল, এবং যেখানে আমরা যাকে বলে ডিমোরালাইজড হয়ে গেলাম, যেখানে সিবিআই ধামাচাপা। বেশিরভাগ ডকুমেন্ট হলো বানানো, জাল, ফ্যাব্রিকেটেড। কোর্টে এফিডেভিট দিয়ে সো দ্যাট আই উড বি অ্যারেস্ট করুক না, সেটা আমার জীবনে একটা সম্মানের অ্যারেস্ট। এই যে স্বাস্থ্য দুর্নীতির ভিতরটা কতটা গভীর ছিল, মানে কতটা অন্দরে প্রবেশ করেছিল, সেটা অভয়ার মৃত্যুর পর আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম, পুরোটা বুঝতে পারিনি। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের পর মানুষের যে রায়, সেখানে কিন্তু এই অভয়ার যে প্রতি মানুষের যে আবেগ, সেটা একটা প্রতিফলিত হয়েছে, সেটা আমরা দেখতেই পেয়েছি উইদাউট আ ডাউট। তো আজকের দিনে অভয়ার মা তিনি বলেছিলেন যে এই ক্ষমতার পরিবর্তন হবে, এবং অভয়ার মায়ের যে সেন্টিমেন্ট সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। অভয়ার মা গতকাল বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, তিনি যেভাবে তার মেয়েকে খুন করা হয়েছিল, তাতে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, এটা তিনি নিশ্চিত করে বলেছেন। আমরা আরজি কর আন্দোলনের সময় আপনাকে দেখেছি, আপনি কয়েকটা প্রতিবাদী কথা বলেছিলেন বলে আপনাকে লালবাজারে পর্যন্ত যেতে হয়েছিল। তো স্যার, এই যে আরজি কর ফাইলটা আবার রিওপেন হলো, সিবিআই তদন্ত আবার যে নতুন করে শুরু হলো, আপনার কি মনে হয় যে? দেখো, আরজি করকে ধামাচাপা দেওয়া হয়েছে প্রথমত স্টেট লেভেলে। সেই স্টেট লেভেলের মধ্যে কারা কারা যুক্ত, ছোট মুখে বড় কথা বলা হবে অনেককে। এখন ধরো আমাদের যখন লালবাজার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছিল, আমরা যে পুলিশকে সমালোচনা করেছিলাম বলে, কি নিয়ে আমার যে কন্টেন্টটা আছে, যেটা প্রায় 10-11 লক্ষ লোক, তারা রেগে গেছিল কেন? সবাই বাংলায় বকবক করে, লোকে মনে করেছিল বাংলায় বকবক করে ওই ঘরের মধ্যে ধোপানি চেঁচামেচির মতো হয়, আর কেউ জানতে পারে না। আমি ইংরেজিতে একটা ভিডিও ব্লগ করেছিলাম উইচ ওয়াজ সিন। দুটো একটা লোকে চেষ্টা করেছিল, অ্যানোনিমাস ওই অডিও টেপ কিছু এসছিল, যেটা আমাদের এই তৃণমূলের এখন ডিম খাওয়া লোকেরা তারা মোটামুটি সমস্তগুলোকে ফেক ভিডিও হ্যানা ত্যানা বলে, ওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফেক ছিল না, সাম অফ দেম ওয়ার ট্রু। শুধু তাই নয়, ওই ভিডিওর রেস ধরে যখন সুপ্রিম কোর্টে এভিডেন্স দিচ্ছে, সেই সুপ্রিম কোর্টে এভিডেন্স দেওয়ার সময় জানা গেল যে একজন বোধহয় ডাক্তার আর একজন নার্স ওই সিকোয়েন্স কতগুলো রেকর্ড করে রেখেছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে সেই ফোনগুলো জমা দিয়ে সেই অরিজিনাল ভিডিও ডিলিট করা হয়েছে। তো শুধু তো বিনীত গোয়েল আর কি আমাদের ইন্দিরা দেবী অ্যান্ড কোম্পানি, তাদের ইনকোয়ারি হোক, কিন্তু উইথ অল ন্যাশনাল হিউমিলিটি আমরা গিয়ে একবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে জিজ্ঞেস করব না? যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই যাত্রাপালাটা অভিনয় করছেন সেকেন্ড হিয়ারিংয়ের সময়, তার আগে ন্যাশনালে একটা কনভেনশন হয়েছিল। সেই ন্যাশনালের কনভেনশনে আমি চাঁচা ছোলাভাবে বলেছিলাম যে সেই পুরো ব্যাপারটা একটা প্রহসন, এই পুরো প্রহসনটা হচ্ছে ব্যাপারটাকে ধামাচাপার জন্যে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের যে ডিপোজিশন দিয়েছিল সুপ্রিম কোর্টে,
30 পাতা না 32 পাতা ছিল, তার মধ্যে 10 পাতা না 12 পাতা ছিল আমার বাংলা আমার ন্যাশনালে আমার দেওয়া স্পিচের সেই ট্রান্সলেশনটা। কেন দিয়েছিল? তারা সুপ্রিম কোর্টকে বলার চেষ্টা করেছিল এই বেয়াদব ডাক্তারটাকে, একবার তো আমাকে নিয়ে গেছিল লালবাজারে, পরে সুপ্রিম কোর্টে আমার ট্রান্সলেশনটা আমার এখনও আছে আমার কাছে, সেই এফিডেভিটের কপি আমার কাছে আছে, যে আমার ট্রান্সলেশন জমা দেওয়া হয়েছিল আস্কিং মি যে এই ডাক্তারকে এসে প্রশ্ন করা হোক সে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নামে কেন এই কথাগুলো বলেছে। এটা তোমাকেই আমি প্রথম বললাম। তুমি ইন্টারেস্টেড হলে তোমার কাছে সেই এফিডেভিটের কপি আমি তোমার কাছে পাঠিয়ে দেব। এবং আমার জীবনে যদি একটা আক্ষেপ থাকে, সেই একটা আক্ষেপ হচ্ছে কেন সেই দিন সুপ্রিম কোর্ট আমায় ডেকে পাঠায়নি। তাহলে একজন ব্যর্থ বাঙালি হিসেবে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারতাম যে আপনি কেন এই আজকে একটা সস্তার 3 পয়সার পালা এখানে অভিনয় করছেন, যেখানে এই জিনিসটা ধামাচাপা দেওয়া ছাড়া আপনার কোনো উদ্দেশ্য নেই। এবং এই সুপ্রিম কোর্টের যে প্রথমত তৃণমূল গভর্নমেন্ট ধামাচাপা দিল, তারপর সুপ্রিম কোর্ট ধামাচাপা দিল, এবং যেখানে আমরা যাকে বলে ডিমোরালাইজড হয়ে গেলাম, যেখানে সিবিআই ধামাচাপা দিল। সেই সময় আমার মনে আছে আমাদের সজল ঘোষ ও একটা ব্লাড ডোনেশন কি প্রোগ্রাম করছিল, আমি সেখানে গেছিলাম। গিয়ে মিসেস দেবনাথ, আমার এদের সঙ্গে দেখা, মিস্টার দেবনাথ উনিও ছিলেন, তাদের সাথে দেখা, তারা হাউ হাউ করে কাঁদছে, বলছে স্যার সিবিআই উঠে যে কথাগুলো, তখন লোকের ইন্টারেস্ট কমে গেছে, বলছে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে বেশিরভাগ ডকুমেন্ট হলো বানানো, জাল, ফ্যাব্রিকেটেড। পারলাম না, আমরা সে কথাটা পারিনি। কিন্তু যদি আমাদের আজকে সততা এবং মেরুদণ্ড খুঁজে পেতে হয়, নিশ্চয়ই আমাদের স্টেট গভর্নমেন্ট লেভেলে সেটা তদানীন্তন মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার প্রত্যেককে ছিন্ন ভিন্ন করে তাদের ফোন ইন্টারোগেট করা উচিত, তাদের কল লাইনস ইন্টারোগেট করা উচিত। কি করে এটা সম্ভব হলো? কিন্তু সেখানে থেমে থাকলে হবে না। হ্যাঁ, এখন আমি জানি না আপনি এক্স সুপ্রিম চিফ জাস্টিসকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন কিনা। কিছু না হলে হাতজোড় করে একজন ভারতবাসী হয়ে জিজ্ঞেস করুন যে এই পানিহাটির মেয়েটা আপনার কাছে কি অন্যায় করেছিল। একদিন তো আমরা এখান থেকে চলে যাব। আমি জানি না যে কোনোদিন কেউ যদি পারেন একটা ছোট্ট নাটিকা লিখবেন, যে অভয়ার সঙ্গে চন্দ্রচূড়ের কথাবার্তাটাকে একটা ছোট্ট নাটিকার হিসেবে চিন্তা করবেন। হোয়াট ট্র্যাজেডি! সেও তো একটা সন্তানের বাবা মা, সে যে এই কাজটা করলো। আর তখন তারা খুব আপসেট ছিল, কারণ আমি দুটো কনভেনশন থেকে, অন্যরাও বলেছিল, সামহাও আমার কথাটা সেখানে বেশ বহুল প্রচারিত হয়েছিল। এবং সেই এফিডেভিটটা সুপ্রিম কোর্টে গিয়ে তদানীন্তন সরকার চেষ্টা করেছিলেন, একবার লালবাজারে আমাকে ডেকে পাঠিয়ে ছেড়ে দিল, যাই হোক বহু ছেলেমেয়েরা গেছিল আমাদের সঙ্গে। দ্বিতীয়বার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে, সো দ্যাট আই উড বি অ্যারেস্টেড। অ্যারেস্ট করুক না, সেটা আমার জীবনে একটা সম্মানের অ্যারেস্ট হতো। এবং যদি সুপ্রিম কোর্ট পরের হিয়ারিংয়ে আমাকে ডেকে পাঠাতো, আমাকে তখন দিল্লির, তাদের আমি চিনিও না, দিল্লির 2-1 জাজ আমাকে ফোন করে, এই উকিল, প্রচুর উকিল ওখানে কিলবিল করতো, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে, তারা ওই এফিডেভিট খুলে আমার ডিটেলসগুলো নিয়ে আমাকে ফোন করে বলেছিল আপনাকে ডাকতে পারে, আপনাকে ডাকতে পারে। তা আমি বলেছিলাম ডাকলো না কেন? আর কোথাও যদি বিন্দুমাত্র 2-1টা ফ্যাক্ট লুকিয়ে থাকে, একটা হচ্ছে বারবার মনে রাখতে হবে শিয়ালদা কোর্টের সেই জাজমেন্টটা, অত প্রেশার সত্ত্বেও, যেখানে এই গভর্নমেন্ট মানে সে ডেড বডি পোড়ানো থেকে আরম্ভ করে লোককে পদে পদে ইন্টিমিডেট করেছে, সেই পরিস্থিতিতে সেই জাজটা বোধহয় একটা 147 পাতার জাজমেন্ট দিয়েছিল। ওই রকম জাজমেন্ট মানে সুপ্রিম কোর্ট লিখলেও গর্ববোধ করা উচিত ছিল। আর লাস্ট হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে,
যখন ছাত্র আন্দোলন ব্যর্থ হলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কান ধরে ধরে ওই ছাত্রগুলোকে, যারা সব ওই 26টা স্টুডেন্টস ইউনিয়ন দখল করবে বলে নকশাল না কাদের সঙ্গে নেচে উঠেছিল, চোর তখন পালিয়ে গেছে, হ্যাঁ, কেল্লা ফতে হয়ে গেছে, সিবিআই পালিয়ে গেছে। তারপরে দেখবে ওই ছেলেরা মিলে একটা 30 পয়েন্টের একটা এজেন্ডা লিখেছিল যে কি কি জিনিস সিবিআই ইনকমপ্লিট করে গেছে। কোথাও যদি তোমায় দুটো ফ্যাক্ট পেতে হয়, ওই দুটো, এই এন্টায়ার, একদিকে করাপশন, একদিকে বিভ্রান্তি, একদিকে মিসলেড মুভমেন্ট, একদিকে টোটাল সাপ্রেশন, এই টোটাল কেওসের মধ্যে এই দুটো শুধু জিনিস আমার চোখে আজও আছে, দ্যাট টেলস আস যে ঘটনাটা কি। তবে হোক, ডেফিনেটলি আমরা আমাদের জীবিত অবস্থায় যদি অন্তত খানিকটা স্টেপ নিতে না পারি, এর চেয়ে বড় লজ্জা তো হয় না। এর চাইতে বলে না, বাংলার ইতিহাসে একটা আছে, সেই প্রফুল্ল ক্ষুদিরাম মারা যাবার পর যখন প্রফুল্ল চাকিকে অ্যারেস্ট করেছিল, সেই স্বাধীনতা সংগ্রামীদের ধরে ধরে তাদের মাথা কেটে, পা কেটে, শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে তার বাড়ির লোককে পাঠাতো। প্রফুল্ল চাকির দেহটা ওইভাবে পাঠানো হয়েছিল। এটা তো তাও তো বিদেশি সরকার করেছিল, এটা তো আমরা করলাম। আমরা নিজেরা নিজেদের একটা 31 বছরের মেয়েকে এইভাবে করলাম, সেটাকে আমাদের রাজনৈতিক দম্ভ, আমাদের কত ক্ষমতা। আর সবচেয়ে হাসি পায় কোথায় বলো তো? ওই যে ভুরি ভুরি মিডিয়ারা, ওই যে সেই যে আমাদের সরকারের দোহারকির দল ছিল, হ্যাঁ, তুমি একজনের কথা বলো না, সুবর্ণ গোস্বামীকে, সেই বেচারা একটা ছেলেকে কি অ্যামাউন্ট অফ হিউমিলিয়েশন সহ্য করতে হয়েছে। আজকে সেই অ্যাঙ্কাররা যারা আজকে সুবর্ণকে নিয়ে, ও কি একটা বলেছিল, 150 গ্রাম বীর্য না কি কথা বলেছিল, দে মেড আ মাঙ্কি আউট অফ হিম। আজকে তারা মিনিটে প্রমাণ করার চেষ্টা করছে তারা কত অতৃণমূলী ছিল তখন। ভালো থাকবেন, আপনারা যেভাবে রংটা পাল্টালেন, ভালো থাকবেন, এবং ভবিষ্যতে যেরকম বিউটি প্যাজেন্ট হয়, সেই রকম রং পাল্টানোর যদি একটা প্রতিযোগিতা হয়, যেখানে ওই সাউথ আমেরিকান ক্যামেলিয়ানগুলো থাকবে, তাদের সঙ্গে দাঁড়িয়ে একটা প্রতিযোগিতায় নামবেন যে গিরগিটিরা তাড়াতাড়ি রং পাল্টায় না আপনারা পাল্টালেন। আজকে শুনছিলাম কোনো একটা চ্যানেলে, আমি অবাক হয়ে গেলাম, আমার গলায় খাবার আটকে গেছিল। একজনকে হঠাৎ দেখছি বলছে যে কেন তদন্ত হচ্ছে না। আলাম বলেটা কি, এর তো মাথার এমআরআই স্ক্যান হওয়া দরকার। আর তোমার মনে আছে, তাদের নাম বললাম না, তাদেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে। প্রতিটা লোক যারা সেখানে বলেছিল, এভরিবডি ওয়াজ রিডিকিউলড। প্রত্যেককে যেন মনে হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করছে, কি ব্যাপার, কি নিয়ে বলছে, কি হোক তো কে বলেছে। আজকে তারা এখন লোটা কম্বল নিয়ে তারা এখন মানে ভেক সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং দরকার হলে মানে এই প্রশ্নটা সেটেল করলে পরে তো একটা ব্যবস্থা করে দিও, ওদের একটা ব্রেন স্ক্যান হওয়া উচিত, যে ব্রেনটা পাল্টেছে। তবে হোক ডেফিনেটলি, এবং আমি সে 1 বছর হয়ে গেছে, কি তার প্রমাণ আছে, কিন্তু আমরা যে এই রকম একটা ঘৃণ্য জঘন্যতার ইনভেস্টিগেট করারও সাহস থাকি, যত দূর সম্ভব যেভাবেই হোক, ইট হ্যাজ টু বি রিওপেন্ড।